Radio Kolkata, your daily dose of happiness. নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একমাত্র নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন শুনবেন ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায় প্রযোজিত অনুষ্ঠান ভার্চুয়াল ক্লাসরুম। সঙ্গে রয়েছি আমি নবীনা। ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠান আমরা সাধারণত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই করে থাকি। কি বিষয় নিয়ে পড়াশোনা করলে কোন দিকে যাওয়া যেতে পারে, বা কোন কোন সেমেস্টারে কি কি সিলেবাস আছে, সেই বিষয়ে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির প্রফেসরেরা বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করে থাকেন। তো ক্লাস 12 সব বোর্ডেরই মোটামুটি রেজাল্ট বেরিয়ে গিয়েছে। তো এইবারে উচ্চশিক্ষার দিকে যাওয়ার পালা। তো এই চিন্তা কিন্তু গ্রাস করছে কম বেশি প্রত্যেকটা পরিবারে, আর ছাত্রছাত্রীদের মধ্যেও তো রয়েইছে যে কোন বিষয় নিয়ে পড়লে তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। এই চিন্তা সকল অভিভাবকের মধ্যেই রয়েছে। নাকি ক্লাস 12-এর পরে অর্থাৎ যে কোনো বোর্ড অর্থাৎ এইচএস, আইএসসি বা সিবিএসসি যে কোনো বোর্ডেরই ছেলে মেয়েদের মধ্যে এখন ভাবনা যে কত পার্সেন্টেজ মার্কস থাকলে কোন সাবজেক্টে ভর্তি হওয়া যেতে পারে। তো এই চিন্তার ভাঁজেই কিন্তু ঠিক প্রত্যেকটা ছাত্রছাত্রী এখন এর সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। তো কোনো শিক্ষার্থীর কি পড়াশোনার ভবিষ্যতের রূপরেখা, সেটা আর্টস হোক বা সায়েন্স হোক বা কমার্স হোক, কিভাবে কোন কারিগরি শিক্ষা যে কোন শাখাতে মনোযোগের সঙ্গে পড়া যেতে পারে, আর যার ভবিষ্যতে চাকরি পাওয়ার সম্ভাবনাও জোরালো, তো কি ধরনের সাবজেক্ট চুজ করতে হবে, কোন ধরনের স্নাতক স্তরের কোর্সগুলো পড়া যেতে পারে, বা শিক্ষার্থীরা কোন বিষয় নিয়ে পড়লে কোন সাবজেক্ট বেছে নিলে কিভাবে তারা এগোতে পারবে, বিশেষজ্ঞরা আমাদের ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠানে থাকবেন। আমরা তাদের কাছ থেকে শুনবো সেই বিষয়ের উপরে বিভিন্ন কথা। আজকে ভার্চুয়াল ক্লাসরুমের আমাদের আলোচ্য বিষয় কমার্স। কমার্স নিয়ে পড়াশোনা করলে তোমরা যারা ছাত্রছাত্রীরা এই বছরে ক্লাস 12 দিয়েছো, যে কোনো বোর্ডের কথাই বলছি, তারা কোন কোন দিকে যেতে পারবে, তোমাদের সিলেবাসে কীরকম বিষয়বস্তু থাকে, সেই বিষয় এখন আমরা শুনবো। আজকে আমাদের কমার্সের বিষয় নিয়ে বিশদে আলোচনা করবেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের কমার্স বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডক্টর নিবিড় গোস্বামী। ডক্টর গোস্বামী, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠানে। শুভ সন্ধ্যা প্রত্যেককে। মাত্র কয়েকদিন আগেই উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বোর্ডের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হোক এই কামনা করে। আর অবশ্যই রেডিও কলকাতাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি অনুষ্ঠান সম্প্রচার করবার জন্য, এবং আমাকে এখানে এই বিষয়ে অর্থাৎ বাণিজ্য বিভাগে যারা পাশ করেছো তারা ভবিষ্যতে কিভাবে নিজেদের জীবনকে দেখতে চাইছো, কি করা উচিত বা কী করা উচিত নয়, সেই সম্পর্কে একটি আলোচনা আমি কিছু কথা বলবার চেষ্টা করছি। প্রথম কথা হলো যে তোমরা সকলেই জানো যে আমাদের দেশে নিউ এডুকেশন পলিসি 2020 চালু হয়েছে।
পশ্চিমবঙ্গে এটা চালু হয়েছে গত 2 বছর হলো। মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ে গত 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে এই পদ্ধতি নিউ এডুকেশন পলিসিতে নতুন করে পড়াশোনার পদ্ধতি চালু হয়েছে। এইটা আগে জেনে নেওয়া যাক যে তোমরা যে উচ্চশিক্ষার আঙিনায় আসতে চাইছো, এই উচ্চশিক্ষার স্ট্রাকচারটা, কাঠামোটা কেমন হয়েছে? আগের থেকে কি কোনো বিরাট পরিবর্তন হয়েছে? নতুন কিছু হয়েছে? নাকি আগে যা ছিল তাই আছে? কি হতে চলেছে? প্রথাগতভাবে আমরা জানি যে হায়ার সেকেন্ডারি পাশ করবার পর সাধারণভাবে যে গতিপথে আমরা এগোই সেটা হলো হায়ার সেকেন্ডারির পর যারা আর্টস নিয়ে পড়েছে তারা বিএ পড়বে, যারা কমার্স তারা বিকম পড়বে, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা বিএসসি পড়বে, বা কেউ কেউ অন্যান্য প্রফেশনাল কোর্সে চলে যাবে। আজকে যে আলোচনাটা করব সেটা মূলত হচ্ছে যে হায়ার সেকেন্ডারির পরে সাধারণভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্র্যাজুয়েশনে কীভাবে তারা এগোবে সেই বিষয়ে মূলত ফোকাসটা থাকবে। সেক্ষেত্রে প্রথমেই জেনে নেওয়া যাক যে এই নিউ এডুকেশন পলিসিতে কী পরিবর্তনটা এলো। একটা মূল পরিবর্তন এলো সিবিসিএস বা পুরনো পদ্ধতির তুলনায়। সেটা এরকম যে এটাকে বলা হচ্ছে সিসিএফ, অর্থাৎ যেটা ছিল সিবিসিএস চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, সেটা এখন হয়ে গেল সিসিএফ অর্থাৎ কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক। পার্থক্য যেখানে হলো সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এতকাল আমরা জানতাম যে 3 বছরের হয়, এখন সেটা গ্র্যাজুয়েশনটা হলো 4 বছরের। তার মানে এই নয় যে 4 বছরের হলো মানে 4 বছরই তোমাকে গ্র্যাজুয়েশনটা পড়তে হবে। কেউ চাইলে সেটা 3 বছরেও শেষ করতে পারে। তাহলে কেমন দাঁড়ালো বিষয়টা? বিষয়টা এরকম, দুটো ভাগে ভাগ করা হলো, অর্থাৎ 3 ইয়ার্স গ্র্যাজুয়েশন এবং 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন। যারা 4 ইয়ার্স গ্র্যাজুয়েশনের জন্য যাবে বা পড়াশোনা করবে, 4টে বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তাদের বলা হচ্ছে গ্র্যাজুয়েট উইথ রিসার্চ। অর্থাৎ তাদের চিন্তাভাবনাটা থাকবে অনেক সুদূর প্রসারী। তারা ধরে নেওয়া হবে যে তারা এই 4 বছর গ্র্যাজুয়েশনের পরে আরও পরবর্তী উচ্চতর শিক্ষায় যাবে। সেক্ষেত্রে যেটা পরিবর্তন হলো যে 4 বছর যেহেতু গ্র্যাজুয়েশন তারা করে নিল, তার ফলে ভবিষ্যতে তারা যখন এমএ এমএসসি বা এমকম পড়বে সেটা আর আগের মতো 2 বছর ধরে পড়তে হবে না। স্বাভাবিকভাবেই এমএ এমএসসি এমকমের পরিকাঠামো বা পড়াশোনার পদ্ধতিটা হয়ে যাবে 1 বছরের, কারণ সে গ্র্যাজুয়েশনে 1টা বছর বাড়তি পড়ে এসেছে। এইবার যেটা কথা সেটা হচ্ছে যে এটাতে কি কোনো সুবিধা হলো? সিলেবাসের কি কোনো বিরাট পরিবর্তন হলো? হ্যাঁ, অবশ্যই পরিবর্তন হয়েছে। আগের মতোই সেমিস্টার সিস্টেমই থাকছে, সেখানে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ প্রতি 6 মাস অন্তর অ্যাসেসমেন্ট বা পরীক্ষা যাই বলো সেটা হবে। এবং এখানে যেটা হয়েছে যে প্রায় প্রত্যেকটি বিষয়েই 25 নম্বর এবং 75 নম্বর এরকম একটা ভাগাভাগি করা হয়েছে। সব ক্ষেত্রে নয়, ইন জেনারেল আমি বলছি, মোটামুটি 75 আর 25, অর্থাৎ 75 নম্বরের লিখিত পরীক্ষা আর 25 নম্বরের একটা প্রজেক্ট বা টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হাতে কলমে কিছু করা এবং সেই ধরনের শিক্ষামূলক কিছু কাজ করবার একটা পদ্ধতি এই সিলেবাসের মধ্যে দেওয়া হয়েছে, যেটা আমি বলবো এটা অত্যন্ত ভালো এবং এটা ছেলে মেয়েদের জন্য ভালো এবং সার্বিকভাবে তাদের ভবিষ্যতের কেরিয়ার তৈরির জন্যও ভালো। কারণ শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে সবসময় সব কিছু হয় না। জগৎ যেভাবে বদলাচ্ছে তাতে বাস্তবমুখী শিক্ষা ভীষণভাবে জরুরি এবং সেই জায়গায় সিলেবাসটা, বিশেষত বাণিজ্যের যে সিলেবাসটা তৈরি হয়েছে তাতে কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড সিলেবাস তৈরি হয়েছে, এ কথাটা বলা যেতে পারে। বিভিন্ন ধরনের নতুন বিষয়, যেমন ধরা যাক যারা কম্পিউটার ভালোবাসে তাদের জন্য ডেটা সায়েন্স, কম্পিউটার রিলেটেড অ্যাকাউন্টিং সফটওয়্যার প্যাকেজ চালু হয়েছে এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বা উদ্যোগ উন্নয়ন যেটাকে বলা হয়, অর্থাৎ কেউ যদি, সবাইকে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই, যারা নিজে উদ্যোগে বা নিজ উদ্যোগে নিজে কিছু করতে চায়, নিজ ব্যবসা প্রতিষ্ঠা করতে চায়, সেই ক্ষেত্রে তারা কিভাবে সেই কাজ করবে, হাতে কলমে সেই বিষয়গুলো শেখানোর জন্য নতুন বিজনেস মডেল নিয়ে তাদের প্রজেক্ট করবার কথা এখানে বলা আছে। ই কমার্স পড়ানো হবে, বিভিন্ন রকম, মানে সোজা কথায় সিলেবাসটা অত্যন্ত বাস্তবমুখী এবং যুগোপযোগী বলে আমার মনে হয়েছে।
এখন আরেকটা জিনিসও বলে দিই এখানে, যে এই যে 3 বছর 4 বছরের ব্যাপারটা বললাম, এখানে আরেকটা বড় পরিবর্তনের কথা অবশ্যই আমি উল্লেখ করব, যেটা আমি তখন বলতে ভুলে গেলাম। সেটা হলো এই যে ধরা যাক 1 বছর একটা কেউ কোর্স এগোলো, অর্থাৎ হায়ার সেকেন্ডারির পরে পরবর্তী 1 বছর বিকম পড়লো। তার মানে 1 বছরের মধ্যে তার 2টো সেমিস্টার হয়ে যাওয়ার কথা, যেহেতু 6 মাস করে এক একটা সেমিস্টার। এই 2টো সেমিস্টার হয়ে যাওয়ার পর তার মনে হলো যে সে তৃতীয় চতুর্থ বা আর এগোবে না, 1 বছর পরেই সে অন্য কিছু করতে চায় বা নিজে কিছু করতে চায় বা অন্য কোনো প্রফেশনাল কোর্সে চলে যেতে চায়। এই প্রথাগত পদ্ধতিতে সে থাকতে নারাজ, সে থাকতে চাইছে না। আগে হলে কি হতো, আগে হলে কিন্তু তার পড়াশোনাটা ডিসকন্টিনিউ হয়ে যেত, অর্থাৎ না তো সে হাতে কোনো সার্টিফিকেট পেতো, না কিছু পেতো। কমপ্লিট গ্র্যাজুয়েশন না হলে তার হাতে কোনো সার্টিফিকেট আসতো না, বিশ্ববিদ্যালয় তাকে কোনো স্বীকৃতি দিত না। এক্ষেত্রে যেটা হলো সুবিধা, সেটা হচ্ছে যে কেউ 2টো সেমিস্টার পড়ার পর ঠিক করলো যে আমি এক্সিট করে যাব, এই সিস্টেম থেকে বেরিয়ে যাব, তখন তাকে বলা হবে যে তার হাতে একটি সার্টিফিকেট দেওয়া হবে, অর্থাৎ তুমি হায়ার সেকেন্ডারির পরে 2টো সেমিস্টার করেছো মানে তুমি একটা সার্টিফিকেট কোর্স করতে পেরেছো, অর্থাৎ তুমি হাতে একটা সার্টিফিকেট কোর্সের কাগজ পাবে। কেউ মনে করলো যে আমি 4টে সেমিস্টার করে এক্সিট করে যাব, অর্থাৎ 2 বছর বাদে এক্সিট করে যাব, সেক্ষেত্রেও তখন তাকে একটা দেয়া হবে ডিপ্লোমা। আর যে 3 বছর কমপ্লিট করলো, অর্থাৎ 6টা সেমিস্টার কমপ্লিট করলো, তাকে দেয়া হবে ডিগ্রি। অর্থাৎ 3টে, আমি বোঝাতে পারলাম আশা করি, একটা সার্টিফিকেট, একটা ডিপ্লোমা এবং একটা ডিগ্রি, যেটা আগে ছিল না। 3টে ভাগ, আগে শুধু ডিগ্রি ছিল। তাহলে কি বুঝলে, সার্টিফিকেট তুমি পেতে পারো যদি 2টো সেমিস্টার কমপ্লিট করে তুমি এক্সিট করে যাও। 4টে সেমিস্টার কমপ্লিট করে যদি এক্সিট করে যাও, তাহলে তুমি হাতে পেলে ডিপ্লোমা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় তোমাকে একটি ডিপ্লোমা দেবে। 3 বছরের পর তুমি যদি প্রথাগত আগে যেমন ছিল সেভাবে যদি তুমি পাস করে বেরিয়ে যাও, তাহলে সেক্ষেত্রে তুমি একটি ডিগ্রি পাবে। তাহলে যারা 4 বছর, তারা কি করবে? যদি 4 বছর অবধি কেউ এই পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যায়, আরও এগিয়ে নিয়ে যায়, 4টে বছর অর্থাৎ টোটাল 8টা সেমিস্টার যখন সে কমপ্লিট করবে, তখন কিন্তু সে একটি স্পেশাল ডিগ্রি পাবে, যেটাকে বলা হচ্ছে ডিগ্রি উইথ রিসার্চ। অর্থাৎ পরবর্তীকালে সে যখন MA, MSc বা MCom, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে MCom যখন পড়তে যাবে, তখন আর MCom 2 বছরের জন্য পড়তে হবে না, MCom 1 বছর পড়লেই হবে। এই সুবিধাগুলো এই নতুন পদ্ধতিতে নিউ এডুকেশন পলিসির CCF সিস্টেমে কিন্তু এসছে। এটা আমি অত্যন্ত ভালো দিক বলে মনে করছি। এখন অসুবিধা কি কিছু আছে? ডিসঅ্যাডভান্টেজ বলতে যেটা আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, সাম্প্রতিক অতীতে এবং দীর্ঘ অভিজ্ঞতায় যেটা আমি বুঝতে পারছি, এবং সাম্প্রতিক যে পড়াশোনার পদ্ধতিতে পরিবর্তনটা এলো সেটাতে যা ফল দেখতে পাচ্ছি, তাতে করে একটা কথা অবশ্যই বলার। এই যে 6 মাস অন্তর একটা করে সেমিস্টার পরীক্ষা হবে, তার কিছু পরীক্ষা কলেজে, কিছু পরীক্ষা বাইরে, মানে হোম সেন্টার, অ্যাওয়ে সেন্টার ভাগ আছে, টিউটোরিয়াল আছে, প্র্যাকটিক্যাল আছে, হাতে কলমে কাজ করার ব্যাপার আছে, এবং আরেকটা জিনিস খুব অত্যন্ত ভালো জিনিস আছে, যেটাকে বলা হচ্ছে সামার ইন্টার্নশিপ। অর্থাৎ এইটা কিন্তু কম্পালসারি। কেউ যদি, একটু আগে যেটা বললাম যে 2টো সেমিস্টারের পরে সে এক্সিট করে যাবে, তাকে কিন্তু সামার ইন্টার্নটা কমপ্লিট করে যেতে হবে। একটা সামার ইন্টার্ন প্রজেক্ট তোমায় কমপ্লিট করতেই হবে। সেটা যে যার বিষয়ের, পছন্দের বিষয়ে একটা সার্ভে করে একটা রিপোর্ট বানিয়ে কলেজকে জমা দিলে, কলেজ সেটাকে প্রপারলি অ্যাসেস করে ইউনিভার্সিটির এক্সপার্ট এসে সেটা দেখবেন, তার যথার্থতা বিচার করবেন, এবং সেই বিষয়ে সেটার কমপ্লিশন সার্টিফিকেট থাকবে, তবে সে হাতে কোনো ডিগ্রি বা সার্টিফিকেট পাবে। অর্থাৎ সামার ইন্টার্ন ছাড়া কিন্তু হাতে কোনো সার্টিফিকেট, কোনো কাগজ পাওয়া যাবে না। এটা কম্পালসারি, এটা করতেই হবে। এটা তোমাদের ভাবনা নয়, এটা যে কলেজে তোমরা ভর্তি হবে সেই কলেজ তোমাদের নির্দিষ্ট সময়ে এই কাজটি করিয়ে নেবে। এতে সুবিধা যেটা হয়েছে, যেটা আগে ছিল না, যে এই সামার ইন্টার্ন প্রজেক্ট করার ফলে কোনো একটি ইন্ডাস্ট্রি ভিজিট করবার সুযোগ থাকবে, সোসাইটিতে মানুষের মধ্যে গিয়ে কোনো সার্ভে করবার সুযোগ থাকবে। অর্থাৎ হাতে কলমে অনেক কিছু জাগতিক জিনিস, যেটা পুঁথিগত শিক্ষার বাইরে, সেগুলো শেখবার একটা অপরচুনিটি থাকবে। হ্যাঁ, এবার অসুবিধার কথা কোথায় তাহলে আসছে? অসুবিধা ঠিক সে অর্থে অসুবিধা নয়, কিন্তু এটা আমার অভিজ্ঞতা থেকে যেটা বলতে চাইছিলাম, এই যে 6 মাস বিভাজন, এই 6 মাসের মধ্যে কি কন্টিনিউয়াস 6 মাস থাকছে না। এর মধ্যে পড়াশোনার সময় হয়তো থাকছে 4 মাস, 3 মাস,
এফেক্টিভ, আমি 6 মাসের মধ্যে এফেক্টিভ লার্নিং অ্যান্ড টিচিং প্রসেসটা হয়তো 3 থেকে 4 মাস থাকছে। বাকি সময় বিভিন্ন কাজ, বিভিন্ন ছুটি ছাটা থাকতে পারে, প্রজেক্টের কাজ থাকতে পারে, প্রজেক্ট বানানোর কাজ থাকতে পারে। অর্থাৎ ঘরে বাইরে, অর্থাৎ ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনের বাইরেও তোমাকে যুক্ত থাকতে হবে। এই ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা উচ্চশিক্ষায় আসতে গেলে পরে এবং তোমার নজর যদি অনেক দূর অবধি থাকে, নিজেকে যদি সুপ্রতিষ্ঠিত দেখতে চাও ভবিষ্যতে, তাহলে কিন্তু আমি বলবো যে এখানে নষ্ট করার মতো সময় কিন্তু একটুও নেই। প্রতি মুহূর্তে কলেজের সাথে যোগাযোগ রাখা, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সার্কুলার নোটিশ আসবে, সেগুলোর ওপর নজর রাখা, সেই অনুযায়ী কাজ করা, নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করা, ঠিক সময়ে যেমন যেভাবে, এই বেসিক ডিসিপ্লিনগুলোতে কোথাও না কোথাও ছাত্রছাত্রীদের মধ্যে একটা ঘাটতি দেখা যাচ্ছে। এটা হয়তো সাম্প্রতিক একটা, আমি জানি না, এটা কোনো সামাজিক ব্যাধি হতে পারে, এ বিষয়ে আমি বিশেষজ্ঞ নই, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। কাজে প্রথমেই উচ্চশিক্ষায় যারা আসছো তাদের মেধার বাইরে গিয়ে, কে কত মার্কস পেয়েছো, কে কত বিরাট সাকসেসফুল হবে আমি জানি না, কিন্তু একটা জিনিস ভীষণভাবে জরুরি বলে আমার মনে হচ্ছে, তোমাদের কলেজমুখী হতেই হবে। শিক্ষক মশাইদের সাথে, মাস্টার মশাইদের সাথে, অধ্যাপক অধ্যাপিকার সাথে, কলেজের সাথে, অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং পড়াশোনাটা নিয়মিত করতে হবে। এটা একটা ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। আমি খুব সহজে সাকসেসফুল হয়ে যাব এটা কখনো সম্ভব নয়। কোনো ইতিহাসের কোনো এমন স্বাক্ষর পৃথিবীতে কেউ রেখে যায়নি যে খুব সহজে ম্যাজিক্যালি সে খুব বিরাট সাকসেসফুল হয়েছে। যে যেখানে যে ফিল্ডে, যে বৃত্তে, যেখানে যে কোনো জায়গায় জীবনে সফল হয়েছে, খোঁজ নিলেই দেখা যাবে তার পিছনে কিন্তু একটা পরিশ্রমের বিরাট ইতিহাস আছেই। সেটা হয়তো সে প্রকাশ করেনি, গোপনে সে কিন্তু সেই পরিশ্রমটি করে গেছে। এটা আমার অনুরোধ রইল, উচ্চশিক্ষায় আসার আগে নিজের মধ্যে, নিজের ইনার সেলফের মধ্যে এই ডিসিপ্লিন এবং এই কমিটমেন্ট এবং এই সিনসিয়ারিটিটা জাগ্রত করে আসতে হবে। তাহলে কিন্তু সাকসেস হাতের মুঠোয়, সে যে বিষয় নিয়েই স্পেশালাইজেশন করো না কেন। সাম্প্রতিক অতীতে আমার এক বন্ধু মানুষ, তিনি আমাদের কলেজে এসেছিলেন, তিনি একটা অসাধারণ কথা বললেন তার বক্তৃতায়, আমার খুব ভালো লেগেছে, আমি এখানে সেটা বলতে চাইছি। ইফ ইউ ওয়ান্ট টু রিমেন স্লেভ ফর দ্য নেক্সট 4 years, you will be definitely a king for the rest of the life, but never it is vice versa. অর্থাৎ আমি যদি এখন দাসত্বের মতো জীবনযাপন করি আগামী 4 বছর, তাহলে আমি ভবিষ্যতে রাজার মতো থাকতে পারি, কিন্তু এই উল্টোটা কখনোই নয়। আমি এখন রাজার মতো থাকবো এরকম ভাবনা নিয়ে যদি চলি আগামী 3-4 বছর, তাহলে ভবিষ্যতে কিন্তু আমাকে দাসত্ব অর্জন করতেই হবে, দাসত্ব নিয়ে চলতে হবে কারোর না কারোর। আমি খুব স্বাধীন, খুব ভালো, সুন্দর, স্বাভাবিক একটা সাকসেসফুল লাইফ লিড করতে পারবো না। তো এইটা আমার মনে হয়েছে যে প্রাথমিক জরুরি। কোর্স পছন্দের আগেও এইটা খুব জরুরি, একটা ডিসিপ্লিনড লাইফ খুব জরুরি। এটা নিশ্চয়ই ভবিষ্যতে তোমাকে একটা সুদৃঢ় জায়গা তৈরি করে দেবে। এবার যেটা আসি, যে কি ধরনের অপরচুনিটি বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে আমাদের রয়েছে। বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে যেহেতু উচ্চশিক্ষা এমকমের কথা তো বললামই, গ্র্যাজুয়েশনের স্ট্রাকচারটা তোমাদের বোঝাতে পারলাম আশা করি। এবার এখানে যেটা হতে পারে, যেমন আমরা গ্র্যাজুয়েশনের পরে নাকি গ্র্যাজুয়েশনের সাথে সাথে, এইটা একটা প্রশ্ন আমি রাখলাম। গ্র্যাজুয়েশনের সাথে সাথেও কিন্তু অনেকগুলো কোর্স অনেকেই করছে, অনেক ছাত্রছাত্রী করছে। সেটা নিজের ক্যারিয়ার প্ল্যানিংটা যদি আমরা সেইভাবে করি, আমার দিনের 24 ঘন্টার মধ্যে আমার ঘুমের সময়টুকু বাদ দিয়ে বাকি এফেক্টিভ টাইমটাকে যদি আমি বার করে নিতে পারি, সেটা যদি একটা প্রপারলি ভাগ করে ফেলতে পারি, তাহলে আমি গ্র্যাজুয়েশনের সাথে সাথে ছোট ছোট অনেক কিছু কোর্স আমি প্যারালালি করতে পারি, যেটা নিশ্চিতভাবে আমাকে ভবিষ্যতে অনেকটা বড় বা ভালো জায়গা দেবে। সেই জিনিসগুলো যেহেতু গ্র্যাজুয়েশনের সাথে করা যায়, কিন্তু আমি গ্র্যাজুয়েশন শেষ করব তারপর ওইগুলো করব, এরকম ভাবতে গেলে হয়তো অনেকটা দেরি হয়ে যেতে পারে। যেমন তর্কের খাতিরে ধরা যাক যে এগুলোকে আমরা টেকনিক্যাল ভাষায় বলতে পারি ভ্যালু অ্যাডিশন। ভ্যালু অ্যাডিশন মানে কি? মানে আমি আমার পড়াশোনার সাথে আমার যে শিক্ষা পদ্ধতি, যেভাবে আমি একটা জিনিস নিয়ে পড়ছি, তার সাথে সাথে আমি এক্সট্রা একটা মূল্য বা ভ্যালু কিছু, আমি একটা এক্সট্রা একটা সার্টিফিকেট আমার নামের পাশে আমি যুক্ত করে নিলাম।
ধরা যাক এটা কম্পিউটারের স্পেশাল কোর্স আমি করে ফেলতে পারলাম। তর্কের খাতিরে ধরা যাক এখন প্রায় সর্বত্রই অ্যাডভান্স এক্সেলের খুব চাহিদা। তো আমাদের বিকমের যে নতুন সিসিএফের সিলেবাস স্ট্রাকচার হয়েছে তাতে কম্পিউটার খুব সুন্দরভাবে শেখানোর ব্যবস্থা আছে। তৎসহ যদি আমার সেই বিষয়ে আগ্রহ থাকে তাহলে আমি প্যারালালি একটা ছোট্ট করে একটা অ্যাডভান্স এক্সেলের কোর্স আমি এই 2-3 বছরের মধ্যে খুব সুন্দর করে নিজেকে তৈরি করে নিলাম। সুবিধা কি? আমি যখন চাকরির বাজারে নামবো গ্র্যাজুয়েশনের পরে, ধরা যাক এরকম একটা ব্যাচে একটা বিশ্ববিদ্যালয় থেকে 20,000 ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন করে বেরিয়েছে। এই 20,000 ছেলে মেয়ের মধ্যে হয়তো দেখা গেল তুমি সেই 1000 জনের মধ্যে একজন যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন নয়, গ্র্যাজুয়েশনের সাথে তোমার একটা অ্যাকাউন্টিং প্যাকেজের ওপর খুব ভালো নলেজ আছে এবং অ্যাডভান্স এক্সেলের ওপর তোমার খুব ভালো নলেজ আছে এবং তুমি সফট স্কিলের ওপর একটা ছোট কিছু করে নিয়েছো, অর্থাৎ অ্যাড অন একটা কিছু একটা এক্সট্রা তোমার সাথে আছে, যেটা নিশ্চিতভাবে আর বাকি 19,000 ছেলেমেয়ের থেকে তোমাকে আলাদা করে দেবে। কিন্তু যেটা বললাম, এটা করতে গেলে পরে যেটা দরকার সেটা হচ্ছে ওই ডিজায়ার ফর সাকসেসটা কিন্তু খুব জরুরি। এখানে বিরাট মেধা, বিরাট পাণ্ডিত্য, বিরাট নলেজ এটার কিন্তু খুব একটা প্রয়োজন সবসময় হচ্ছে না। তোমার স্ট্রিট স্মার্টনেস, তোমার বাড়তি যোগ্যতা কি আছে সাধারণ আর 5টা ছেলের থেকে, নিজে কোথায় তুমি একটু এক্সট্রা অর্ডিনারি, এইটা প্রমাণ যদি করা যায় তাহলে ক্ষেত্রে তোমার সাকসেসফুল হবার সম্ভাবনা প্রচুর রয়েছে। এই অনুরোধটুকু তোমাদের রইল। মাইন্ড সেট আপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেটা বলতে চাইছি, উচ্চশিক্ষায় এসে কিন্তু এই মাইন্ড সেট আপটার একটু বদল খুব দরকার, যার জন্য আমি এটা গুরুত্ব দিয়ে বললাম। এবার কাজের কথায় আসি, যে আমরা গ্র্যাজুয়েশনের পরে বা গ্র্যাজুয়েশনের সাথে সাথে প্যারালালি আমরা কি করতে পারি। প্রথমে গ্র্যাজুয়েশনের সাথে আসি। গ্র্যাজুয়েশনে আমরা বিকম ছাড়াও যে কোর্সটা পড়তে পারি সেটা হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলকাতায় বেশ কিছু কলেজে, সমস্ত কলেজে হয় না, বিবিএ খুব সীমাবদ্ধ কলেজে, 8-10টা কলেজে এটা আছে। এখানে এটা তোমরা করতে পারো। এটাও একটা প্রফেশনাল কোর্স, এটাও সিসিএফের আন্ডারে এসে গেছে। একটাই খালি ভ্রান্ত ধারণা ছেলে মেয়েদের মধ্যে থাকে, এটা খালি দূর করে দিই। অনেকে মনে করে বোধহয় যে বিবিএ পড়লেই বোধহয় এর সাথে সাথে পরবর্তী কোর্স হলো এমবিএ, বিবিএ পাশ করলেই আমি স্বাভাবিকভাবেই এমবিএতে চান্স পেয়ে যাব। এটা প্রথমেই মাথা থেকে দূর করে দাও। বিবিএ পড়লেই এমবিএতে চান্স পাওয়া যাবে এমন কিন্তু কোথাও নীতি বা নির্দেশ নেই। এমবিএ পড়ার পদ্ধতি যা, সেটা সম্পূর্ণ আলাদা। ভালো ইনস্টিটিউটে এমবিএ পড়তে গেলে ক্যাট বা ম্যাট বা জিম্যাট দিয়ে যেভাবে যা পদ্ধতি আছে সেইভাবে কাউন্সেলিং করে, ইন্টারভিউ করে, গ্রুপ ডিসকাশন করে, যেমন পদ্ধতি আছে সিলেকশনের, সেইভাবে এমবিএ করতে হয়। এর জন্য বিকম পড়লে যেমন বিকমটা বেসিক ডিগ্রি ফর এমকম, বিকম পড়লে এমকম পড়া যায়, এটা স্বাভাবিক। কিন্তু বিবিএ পড়লেই যে আমি এমবিএ একেবারে অটোমেটিক পেয়ে যাব এটা কিন্তু নয়। হ্যাঁ, এই ধারণাটা যেন না থাকে। কিন্তু তুমি বিবিএ পড়তে পারো, ইটস এ প্রফেশনাল কোর্স, এবং শুধুমাত্র বিবিএ করেও বিবিএর যে সিলেবাস সেটাও ভীষণভাবে ক্যারিয়ার ওরিয়েন্টেড, যুগোপযোগী, বাস্তবমুখী, এবং এটা পাশ করেও তোমার চাকরির সুযোগ সুবিধা নিশ্চিতভাবেই রয়েছে, একটা ওপেনিং অন্তত রয়েছে ভালো। এবার রয়েছে কিছু প্রফেশনাল কোর্স যেগুলো আমাদের দেশের পার্লামেন্ট আইন দ্বারা স্বীকৃত, একটা সিএমএ, একটা সিএ, একটা সিএস। এটা আমি আগে বহুবার বহু জায়গায় বলেছি। এই 3টে কোর্সের জন্য নিজেদেরকে যদি মানসিকভাবে তৈরি করো যে, এবং পড়াশোনার জন্য যদি আর একটু বেশি করে সময় দাও, নিজের যদি স্ট্রাগলটাকে আর একটু বাড়াও, যদি ফোকাসটা ঠিক রাখো, তাহলে পরে পড়াশোনার সাথে সাথে গ্র্যাজুয়েশনের সাথে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সিএমএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা কোম্পানি সেক্রেটারিশিপ, সিএমএ, সিএস, এগুলো পড়া যায়। আচ্ছা, এগুলো পড়তে গেলে কি করতে হবে? গ্র্যাজুয়েশনের সাথে কি এটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়? নিশ্চিত এগিয়ে নিয়ে যাওয়া যায়। ইনফ্যাক্ট গ্র্যাজুয়েশন কেন, এটা সিএমএ কোর্সের ক্ষেত্রে তর্কের খাতিরে আমি যদি ধরি, মাধ্যমিকের পরে পড়া যায়। এটা অনেকেই হয়তো আমরা জানি না। মাধ্যমিকের পর থেকেই যদি কেউ ঠিক করে ফেলে বা কোনো অভিভাবক যদি জানেন যে আচ্ছা মাধ্যমিকের পরেও আমরা আমাদের ক্যারিয়ার প্ল্যান করতে পারি, হ্যাঁ, করা উচিত। মাধ্যমিকের পরেই যদি কেউ মনে করে যে আমি বাণিজ্য শাখা নিয়েই পড়াশোনা করব, তাহলে মাধ্যমিকের পরেই ফাউন্ডেশন কোর্স পড়াশোনা শুরু করে দেওয়া যায় এবং সেই ফাউন্ডেশন পাশ করলে পরে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি কোর্সে ভর্তি হওয়া যায়। তারপর তো পড়াশোনা তোমার বাকি অন্য পড়াশোনার সাথে সাথে আলাদাভাবে চলবে।
কাজেই যদি কেউ মাধ্যমিকের পরেই ফাউন্ডেশন অলরেডি করে থাকো তো ভেরি গুড, কংগ্রাচুলেশনস। যারা এখনও করোনি, নট মাচ লেট, হায়ার সেকেন্ডারি করেছো, কিন্তু যারা ভাবছো যে আমি গ্র্যাজুয়েশনটা করে নিই তারপর সিএ ভাববো, তাহলে কিন্তু আমার মনে হয় কেরিয়ারটা অনেকটা গুছিয়ে নিতে দেরি হয়ে যাবে, অনেকটা বছর চলে যাবে। এখনই তোমরা গ্র্যাজুয়েশনের সাথে সাথে কস্টিং, সিএ বা সিএস, যে যেটা পছন্দ মনে করবে, 3টে প্রফেশনাল কোর্সই খুব লুক্রেটিভ। এখানে তোমরা ফাউন্ডেশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। প্রশ্ন অনেকে করে, স্যার এখানে কি খুব বেশি তাহলে একটা পড়াশোনা করতে করতে বিকমের পড়া পড়তে পড়তে ওটা খুব চাপ হয়ে যাবে? আমি বলবো একদমই নয়। এই কারণে বলবো, কারণ এই ফাউন্ডেশন কোর্সের পরীক্ষার যে সিলেবাস, আর তোমরা হায়ার সেকেন্ডারি কমার্সে যা পড়ে এসছো, আর গ্র্যাজুয়েশনের প্রথম 1-2 সেমিস্টারের যা সিলেবাস আছে, সেটা যদি ঠিকভাবে কেউ ভালো করে পড়াশোনা করে, তাহলে পরে সিএমের ফাউন্ডেশনে যে বিষয়গুলোই পরীক্ষা নেওয়া হয় আর যে বিষয়গুলো হায়ার সেকেন্ডারিতে এবং বিকমের ফার্স্ট 2 সেমিস্টারে পড়বে, তার মধ্যে এতটাই সাজুজ্য আছে যে একটু দেখে নিলেই তোমার সেই বিষয়টা হয়ে যাবে। খুব মেথডিক্যালি, সায়েন্টিফিক্যালি পড়াশোনা করতে হবে। অকারণ হাতে বই নিয়ে সারাদিন বসে আছি, অর্থাৎ আমি বলতে চাইছি লোক দেখানো পড়াশোনা নয়, কার্যকরী পড়াশোনা, এফেক্টিভ পড়াশোনা, বিজ্ঞানসম্মত পড়াশোনা যদি করা যায়, তাহলে কিন্তু সাফল্য খুব সুন্দরভাবে এসে যাবে। আচ্ছা, এবার যেটা হচ্ছে, আর কি করা যেতে পারে? আমরা কি শুধু এই ধরনের কস্ট, চার্টার্ড সেক্রেটারিশিপ এগুলোই পড়তে পারি? বিবিএ পড়তে পারি? বিকম পড়তে পারি? বিকমের পরে এমকম পড়তে পারি? নাকি আরও কিছু আছে? হ্যাঁ, চাইলে আরও অনেক কিছু আছে। যেমন আমরা আরেকটা দিক রয়েছে, যেটা হচ্ছে ল, এলএলবি। আমরা লয়ের দিকে যাদের আইন সম্পর্কে বা এই ধরনের পেশায় যাদের আগ্রহ আছে, তারা এলএলবির দিকে যেতে পারো। আমার বেশ কিছু ছাত্রছাত্রী আছে যারা অলরেডি তারা অ্যাডভোকেট হয়ে গেছে, তারা ল পাস করে ফেলেছে। তো এটা তোমরা ভাবতে পারো। এছাড়া ছোট ছোট কিছু ম্যানেজমেন্ট কোর্স আছে। সেই ধরনের ম্যানেজমেন্ট কোর্সগুলো কিন্তু আগামী দিনে, মানে মোটামুটিভাবে যা স্ট্যাটিস্টিক্স বলছে, ইকোনমিক অ্যানালিসিস বলছে, তাতে জব অপরচুনিটিসের যে খবরাখবর আসছে আমাদের কাছে, তাতে দেখতে পাচ্ছি যে 2025 থেকে 2031-32 সালের মধ্যে যে বিষয়গুলো সব থেকে বেশি পপুলার হতে চলেছে, এমপ্লয়মেন্ট জেনারেশন হতে চলেছে অনেক বেশি, সেগুলোর মধ্যে রয়েছে যেমন রিটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদি। আর অবশ্যই যাদের কম্পিউটার ভালো লাগে, তারা ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, ডেটা স্ট্রাকচার, কম্পিউটার অ্যাকাউন্টিং প্যাকেজ, এগুলো নিয়ে স্পেশালাইজ করতে পারো। ট্যাক্সেশনে স্পেশালাইজ করতে পারো, ট্যাক্স লতে স্পেশালাইজ করে এগোতে পারো। সো দেয়ার আর অ্যাম্পল অপরচুনিটিস। এই জিনিসগুলো রয়েছে। এখন বলতে পারো যে স্যার এগুলো কীভাবে পড়বো বা কোথায় পড়ানো হয়? এগুলোর একটু খোঁজ খবর রাখলেই এগুলো সম্পর্কে তোমরাও জানতে পারবে। এখন খবর পাওয়াটা কোনো বিষয়ই নয়। এই ইন্টারনেটের যুগে যে কোনো বিষয়, যে শুধু নামগুলো মনে রাখো যেগুলোর কথা বললাম, বহু ইনস্টিটিউট আছে যে ইনস্টিটিউটগুলো এই ধরনের বিষয়গুলোর উপরে কোর্স করায়। শুধু আমার একটাই যেটা বারবার বলার, যে যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলার চেষ্টা করছি আজকে, যে আমি ঠিক কী চাই, আমার চাওয়াটাকে আমার কাছে নিজের কাছে পরিষ্কার করতে হবে। যে আমি ম্যানেজমেন্টে স্পেশালাইজেশন করতে চাই, মানে আমার ঠিক স্ট্রং এরিয়ার কোনটা এবং আমার পছন্দের দিক কোনটা। আমার পছন্দ নয়, অথচ জোর করে আমি ঢোক গিলে একটা পড়াশোনা করছি, সেখান থেকে সাকসেস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমার যদি মনে হয় যে আমার হসপিটালিটি ম্যানেজমেন্ট বা আতিথেয়তার ব্যবস্থাপনা, এটা হসপিটাল কিন্তু নয়, হসপিটালিটি ম্যানেজমেন্ট মানে হোটেল ম্যানেজমেন্ট বা আতিথেয়তার যে বিভিন্ন জায়গা রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে এই ম্যানেজমেন্ট খুব একটা ইম্পর্টেন্ট। যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমার এই বিষয়ে পছন্দের দিক, তোমরা ভাবতে পারো রিটেল ম্যানেজমেন্ট। যেভাবে আমাদের লাইফস্টাইল বদলে যাচ্ছে, তাতে রিটেল ম্যানেজমেন্ট, একটু আগেই বললাম, প্রচুর একটা ভালো জব অপরচুনিটি আগামী কয়েক বছরের মধ্যে ক্রিয়েট হচ্ছে এবং হবেও। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট তো রয়েছেই। আর একেবারে কোর অ্যাকাউন্টিং নিয়ে যারা ভালোবাসো, তাদের জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার, বিভিন্ন রকমের অ্যাকাউন্টিং ভালো সফটওয়্যার আছে, সেগুলো খুব ভালো করে জেনে নেওয়া।
ই ফাইলিং, ট্যাক্সের রিটার্ন কী করে ফাইলিং করতে হয়, জিএসটি ফাইলিং, এইগুলো একটা ইনস্টিটিউট পছন্দ করে নিয়ে সেখানে যদি আমরা প্যারালালি ভালো করে শিখতে পারি, সব সময় যে আমাকে চাকরি করতে হবে তার কোনো মানে নেই। আমি একজন সুন্দর ট্যাক্স টিআরপি বলে একটা প্রফেশন হয়, ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার। অর্থাৎ প্রচুর মানুষ আছেন যারা ইনকাম করেন, আয় করেন, কিন্তু সরকারকে কিভাবে, কখন, কোথায়, কোন ফর্মে, কেমন করে ট্যাক্স দিতে হয় এটা তাদের কাছে খুব জটিল লাগে। তো আমি যদি সেই রকম আমার কিছু ক্লায়েন্ট আমার তৈরি করে নিতে পারি আমার বিজ্ঞাপন দিয়ে, যাদেরকে আমি বলতে পারি যে আমি এই বিষয়ে বিশেষজ্ঞ, আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার ট্যাক্স রিটার্ন আমি ফাইল করে দেবো, এর বিনিময়ে আমাকে এই পরিমাণ ফিস দিয়ে দেবেন। তো এটা তোমাকে যদি তোমার যদি ভালো মতো জানা থাকে, তোমার বাড়িতে একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশান যথার্থ যদি ঠিকঠাক থাকে, আর এই সিস্টেম সম্পর্কে তোমার যদি ট্যাক্স ল সম্পর্কে, এই ট্যাক্স রিটার্ন ফাইলিং সম্পর্কে তোমার যথেষ্ট নলেজ থাকে, তাহলে দেখা যাবে যে এটাও ঘরে বসে একটা পার্ট টাইম ইনকামের তোমার একটা বিরাট সুযোগ তৈরি হতে পারে। আর যে কথাটা এখন আজকাল প্রচুর চালু, সর্বত্র তোমরা শুনে থাকবে, যেটাকে বলা হচ্ছে স্টার্ট আপ। এটা তোমার যদি পারিবারিক ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ঠিক থাকে, যদি পারিবারিক আর্থিক সাপোর্টটা যদি পেয়ে যাও, সেক্ষেত্রে যদি তোমার নিজস্ব কোনো একটা নতুন ধরনের ক্রিয়েটিভ কিছু বিজনেস আইডিয়া নিয়ে তুমি আসতে চাইছো, সেটা তুমি ভাবতে পারো। নিজস্ব একটা সেট আপ তৈরি করলে, নিজে একটা ব্যবসা তৈরি করলে, নিজে ব্যবসার মালিক হলে, তুমি আর 5টা ছেলে মেয়েকে দিয়ে কাজ করালে, তাদেরকে চাকরি দিলে, জব অপরচুনিটি তৈরি করলে, এটাও নিঃসন্দেহে একটা অত্যন্ত সম্মানজনক সামাজিক অবস্থান তোমাকে তৈরি করে দেবে। সবসময় যে আমাকে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই, এটা আমি বারবার বলতে চাইছি। তো স্টার্ট আপ নিয়ে ভাবতেই পারো ভবিষ্যতে। আজকের এই আলোচনায় বিস্তারিত করব না। যদি স্টার্ট আপ নিয়ে কখনো কোনো আলোচনা হয়, সেখানে কিভাবে নিজেকে একজন উদ্যোগী হিসাবে বা এন্টারপ্রেনার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, কি কি ধরনের ওপেনিংস অপরচুনিটি আছে, কিভাবে কি করা যায়, সে বিষয়ে না হয় পরে বলা যাবে, কিন্তু এটাও একটা রাস্তা। যেটা আরেকটা জিনিস যেটা বলবার, সেটা হচ্ছে যে শেষের দিকে আসি এবার। অপরচুনিটিসগুলো বললাম, কি কি করবে তোমরা বললাম। হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে ঠিকই, কিন্তু গত বছর থেকে তোমরা জানো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তারা কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালাইজড অ্যাডমিশন একটা পলিসি চালু করেছেন, যেখানে কলেজগুলোর আর নির্দিষ্টভাবে নিজে তোমাদের ডেকে ভর্তি করানোর ব্যবস্থা থাকছে না। কিছু প্রাইভেট কলেজ, কিছু মাইনরিটিস কলেজ, তাদের হয়তো এই ফেসিলিটিটা আছে। ইন জেনারেল পশ্চিমবাংলায় যত কলেজ আছে, সেই কলেজগুলো এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন সিস্টেমের আওতায় এসে গেছে। অর্থাৎ এখন আমরা আজকে যখন আমি তোমাদের সাথে কথা বলছি, তখন অবধি সরকারি স্তরে বা বিশ্ববিদ্যালয়ের স্তরে এখনও কোনো নির্দেশিকা আসেনি যে কবে, কিভাবে, কোথায় কি করতে হবে। খুব শীঘ্রই আশা করছি এই নির্দেশিকা এসে যাবে, এবং সেই নির্দেশিকা এলে সেই নির্দেশিকা ভালো করে পড়ে, সেই নির্দেশিকা ভালো করে বুঝে, তারপর তোমরা বিভিন্ন কলেজে, পছন্দসই কলেজে তোমার মনের মতো জায়গায় তোমরা অ্যাপ্লিকেশন করবে, যাতে ভবিষ্যতে তোমাদের গ্র্যাজুয়েশনটা সুন্দরভাবে এগোতে পারে। আর যেটা একটা কথা বারবার বলতে যাচ্ছিলাম, যে তোমাদের অ্যাসেসমেন্ট অফ সেলফ, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা আমি অনুরোধ করব প্রত্যেককে, যে একটা বিষয়ে ভবিষ্যতে হায়ার এডুকেশনে আসছো, একটা স্পেশালাইজেশনের জায়গায় যাচ্ছ, এখানে কিন্তু খুব সতর্ক পদক্ষেপ ফেলা দরকার। বহু ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি যে ছেলেমেয়েরা একটা কোর্সে পড়াশোনা করছে, পয়সা খরচ করছে, সময় দিচ্ছে, এনার্জি দিচ্ছে, এই মহামূল্যবান জীবনের সময়টা সে দিয়ে যখন একটা সময়ের পরে সে দেখছে যে তার হাতে কিছু নেই, শূন্য, এর জন্য দায় বা দায়িত্ব কিন্তু পুরোপুরি বর্তাবে তোমার ওপর। নিশ্চয়ই তুমি নির্দিষ্ট নিয়ম মেনে, অর্থাৎ ডিসিপ্লিন মেনে, ঠিকভাবে যে সিস্টেমটা বলা হচ্ছে, ভাগে ভাগে যেভাবে পড়াশোনার কথা আমি বললাম, সেটা নিশ্চয়ই কোথাও গাফিলতি বা কোথাও ঘাটতি থেকে যাচ্ছে। এইটা যেন না থাকে, কারণ একটা সময়ের পরে, এই মূল্যবান 18 থেকে 20-21 বছরের পরে যদি দেখো যে সর্বশেষ এত টাকা, এনার্জি, সব কিছু খরচ করার পর
নিছক আমার কিছু গাফিলতির জন্য বা ভুল সিদ্ধান্তের জন্য আমাকে পস্তাতে হলো, জীবনের এই মহামূল্যবান সময়টি কিন্তু ফিরে আসবে না। কাজেই যেটা বলার, যে সেলফ অ্যাসেসমেন্টটা করো, কারণ তুমিই তোমার নিজের সব থেকে বড় বিচারক। আমি ঠিক কী চাই, আমার কোন জিনিসটা পছন্দ, হাজার হাজার পথ খোলা আছে, কোন পথটা আমার ভালো লাগছে এবং কোনটা আমার স্ট্রং, এইটা বুঝতে হবে। এখানে চাকরির জগতে গিয়ে ভবিষ্যতে যখন বড় হবে তখন নিশ্চয়ই আমার কথা মনে হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু এটা মিলিয়ে নিও যে সাকসেসফুল হওয়ার জন্য সব ক্ষেত্রে সব সময় বিরাট মার্কশিট গ্রুমিং, বিরাট র্যাঙ্ক, বিরাট মেধা, বিরাট প্রতিভা, এগুলো সবসময় এক এবং একমাত্র ফ্যাক্টর হয় না। এর পিছনে থাকে যেটা, সেটা হচ্ছে তোমার কমিটমেন্ট, তোমার সিনসিয়ারিটি, তোমার ডিসিপ্লিন টুয়ার্ডস লাইফ, এবং একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট প্ল্যান করে দেওয়া, এবং প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে, ছোট থেকে বড় সমস্ত বিষয়কে অবজ্ঞা না করে গুরুত্ব দিয়ে ভাবা। এই জিনিসটা খুব দরকার। কাজেই উচ্চশিক্ষায় আসছো মানে প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিয়ে ভাবতে হবে, প্রত্যেকটি বিষয়ে যেমন যেমনভাবে পড়াশোনা করা দরকার করতে হবে, এবং আমি ঠিক কী চাই এটা পরিষ্কার করে নিজের কাছে নিজে বিশ্লেষণ করে এগোতে হবে। যদি সেক্ষেত্রে কোনো অসুবিধা হয়, আমার মনে হয় এক্ষেত্রে এখনও অনেক সময় আছে। সরকারি নির্দেশিকা এখনও আসেনি ভর্তির, সদ্য হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নিজেদের একেবারে খাতায় কলমে ডায়েরিতে যেভাবে বিজনেস সোয়াট অ্যানালিসিস করে, মানে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থ্রেটস, তোমার কি স্ট্রেংথ, তোমার কোথায় অপরচুনিটি, তোমার কোথায় ল্যাকুনা, তোমার কোথায় থ্রেটস আছে, চ্যালেঞ্জেস আছে, এগুলো লিখে ফেলো। যদি মনে করো যে সেখানে আমি নিজেকে নিজে অ্যাসেস করতে পারছি না, বুঝতে পারছি না, প্রচুর প্রফেশনাল কেরিয়ার কাউন্সিলর আছেন বা তোমার মাস্টারমশাইরা আছেন, তাদের সাথে যোগাযোগ করো ব্যক্তিগতভাবে এবং সেখানে গিয়ে উপদেশ নাও। তারা নিশ্চয়ই তোমাদের সঠিক পথ দেখাবেন। একটাই কথা বলবার, পথ অগুন্তি খোলা আছে, শুধু পছন্দ নিজেকে বিচার করে করা এবং শুধু পছন্দ করে চুপচাপ বসে থাকা নয়, পরিশ্রম করে যে কথাটা মাঝপথে বললাম সেই কথাটাকে আরেকবার রিপিট করে তোমাদের সকলের শুভকামনা জানিয়ে এবং অত্যন্ত সফল একটা জীবনের কামনা করে এই কথাটা বলে শেষ করতে চাইব, রিমেন স্লেভ ফর নেক্সট 4 years if you want to be a king for the rest of the life, but never think that the vice versa will work. এটা কিন্তু উল্টোটা কখনোই ট্রু নয়। এইটুকু বলে আজকে আপাতত তোমাদের এই অনুষ্ঠানটার এখানে আমি আর কথা বাড়ালাম না। শুভরাত্রি, প্রত্যেকে ভালো থেকো এবং আবারও তোমাদের প্রত্যেকে শুভকামনা, শুভেচ্ছা এবং তোমাদের আগামী ভবিষ্যৎ জীবন উচ্চশিক্ষার আঙিনায় অত্যন্ত সফলভাবে আসুক। তোমরা সমৃদ্ধ হও, প্রতিষ্ঠিত হও, সমাজে তোমাদের অনেক ভালো হোক, এই সমাজের, এই দেশের, এই রাজ্যের মুখ উজ্জ্বল করো। শুভরাত্রি। এতক্ষণ ধরে ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠানে কমার্স নিয়ে পড়লে কিভাবে কোন দিকে যাওয়া যেতে পারে, কোন দিকে তোমাদের পথ সুগম একদম খোলা রয়েছে, আর বিষয়বস্তুর সম্বন্ধে আলোকপাত করছিলেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর নিবিড় গোস্বামী। ডক্টর গোস্বামীকে জানাই রেডিও কলকাতার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা শুনছিলেন ডক্টর অর্ণব কুমার বন্দ্যোপাধ্যায় প্রযোজিত অনুষ্ঠান ভার্চুয়াল ক্লাসরুম। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আবারও কোনো একদিন ঠিক সময় করে চলে আসব অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অধ্যাপক বা অধ্যাপিকার সাথে ভার্চুয়াল ক্লাসরুমের অনুষ্ঠানে। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, আর সঙ্গে ছিলাম আমি নবীনা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা।
daily dose of happiness.